নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার 26 অক্টোবর। রিকের এখন কালী পুজো এবং ছট পুজো উপলক্ষে স্কুল ছুটি রয়েছে, তো সেজন্য ভাবলাম একটুখানি শিলিগুড়ি ইস্কন মন্দির থেকে ঘুরে আসব। তো মন্দিরে গিয়ে সারাটা দিন কিভাবে কাটালাম সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। চলো তা দেখে নেওয়া যাক। সকাল এখন 8:30 বাজে। আমরা সবাই স্নান ধ্যান করে রেডি হয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাচ্ছি। ইসলামপুর থেকে শিলিগুড়ি যেতে মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগে। তো মোটামুটি 10টা সোয়া 10টা নাগাদ আমরা ইস্কন মন্দিরে ঢুকে গেছি। মন্দিরে ঢুকেই প্রথমেই রয়েছে জুতো রাখার জায়গা। সেখানে 10 টাকার টিকিট কেটে একটা ব্যাগের মধ্যে সবকটা জুতো রেখে দিয়েছি। মন্দিরে বেশ কয়েকটা সিঁড়ি অতিক্রম করে প্রথমেই রয়েছে গৌরনিতাইয়ের পদচিহ্ন, তারপরে রয়েছে ভগবান রাধাকৃষ্ণের পদচিহ্ন। তো সেখানে নমস্কার করে আমরা মন্দিরে প্রবেশ করলাম। তারপরে 302 টাকার টোকেন কেটে ঠাকুরের জন্য ভোগ নিলাম। আর সেখানে কুপনও রাখা ছিল 300 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে আর যার সামর্থ্য অনুযায়ী সেখানে ডোনেটও করতে পারে। তো আমাদের এখানে যে গুরুদেব রয়েছেন উনি ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিচ্ছেন। আর এখন যেহেতু দামোদর মাস চলছে তাই এখানে প্রদীপও থাকছে ভোগের ডালির সাথে। তো প্রদীপটা জ্বালিয়ে একটুখানি ঠাকুরকে আরতি করে নিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের দামোদর মাসে যে লীলা করেছিলেন বাল্য অবস্থায়, যে মা যশোদা শ্রীকৃষ্ণকে একটা গাছের গুড়ির সঙ্গে বাঁধতে চেষ্টা করছিলেন, কিন্তু যতবারই বাঁধতে যাচ্ছিলেন ততবারই কিছুটা দড়ি শর্ট পড়ে যাচ্ছিল। মা কিছুতেই গোপালকে আর ওই গুড়ির মধ্যে বাঁধতে পারছিলেন না। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ নিজে থেকেই সেই গুড়িতে বাঁধা পড়লেন। তারপরে গড়াতে গড়াতে জমাল অর্জুন বড় দুটো গাছের হয়েছিল, মানে অভিশপ্ত হয়ে ওই গাছের মধ্যে ছিল। ওই গাছে গিয়ে ভগবানের স্পর্শ লাগার সাথে সাথেই জমাল অর্জুন ওই গাছ থেকে বেরিয়ে আসলেন। বাল্য অবস্থায় গোপালের অনেক লীলাই রয়েছে, তার মধ্যে এই দামোদর মাসে জমাল অর্জুনের উদ্ধারের এই লীলাটাও কিন্তু বেশ জনপ্রিয় এবং হিন্দু সংস্কৃতিতে বিখ্যাত। ভগবান শ্রীকৃষ্ণ বাল্যরূপে যেহেতু মায়ের ভালোবাসায় নিজে থেকেই বাধা পড়লেন, সেজন্য এই কার্তিক মাসটাকে বিশেষ পুণ্যের মাস বলে ধরা হয়। কতটা আমি ঘটনাটা তোমাদের সাথে বলতে পারছি ঠিক জানি না, আমি যতটা জানি ততটাই শেয়ার করার চেষ্টা করেছি। তো শুনেছি এই কার্তিক মাসে যে কোনো তীর্থস্থান দর্শন করা ভালো। তো বেশ অনেক দিনেরই ইচ্ছে ছিল শিলিগুড়ির ইস্কন মন্দিরে আসার, কিন্তু সময় হয়ে উঠছিল না। আসলে যে কোনো তীর্থস্থানেই না ঠাকুর না টানলে আসা হয় না। তো হয়তো এবার ঠাকুর টেনেছেন বলেই আসতে পেরেছি। মন্দিরের উপরের ছাদের দিকে দেখলে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণের চোখ থেকে যত ভগবান রয়েছেন, শিব, গণেশ, পার্বতী, বিভিন্ন দেবদেবী সৃষ্টি হয়েছে। মানে স্বয়ং নারায়ণ বা শ্রীকৃষ্ণ থেকেই কিন্তু সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তারপরে ভগবান নারায়ণের 10 অবতারের রূপেরও চিত্রপট আঁকা রয়েছে। সিংহাসনের বাঁ সাইডে রয়েছেন পঞ্চতন্ত্র, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, গদাধর, শ্রীনিবাস এবং অদ্বৈত গোস্বামী। তো ইস্কন মন্দিরে ঠিক দুপুর 12:15টায় অন্নভোগ লাগানো হয়। তো ভোগ হবে ঠাকুরের, সেজন্য ঠাকুরের বিগ্রহের সামনে পর্দা দিয়ে দেওয়া হয়েছে।
আর এদিকের ছবিটা দেখো, এখানে শ্রীকৃষ্ণের মুখের ভেতর থেকে আগুনে সমস্ত সৃষ্টি যেন ভেতরে ঢুকে যাচ্ছে আর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এদিকে প্রভুরা আবার কীর্তন শুরু করেছে, আর এরই মধ্যে বেশ অনেক ভক্তবৃন্দ হাজির হয়েছে ঠাকুরের আরতি দেখার জন্য। তাহলে চলো কথা না বাড়িয়ে ঠাকুরের ভোগ আরতি দর্শন করি।
তো ঠাকুরের দুপুরের ভোগ আরতি হয়ে গেছে। এবারে ঠাকুরকে একটুখানি প্রদক্ষিণ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মন্দিরের দেওয়ালে চৈতন্য মহাপ্রভুর জীবনলীলা সুন্দরভাবে আঁকা আছে। কলিযুগে নিমাইকেই বলা হয় শ্রীকৃষ্ণের অবতার। সেই জন্য ইস্কন মন্দিরে চারিদিকে শ্রীকৃষ্ণ এবং নিমাইয়ের বাল্যবেলা এবং বড়বেলার নানা ধরনের ছবি মাধ্যমে জীবন কাহিনী বর্ণনা করা রয়েছে। নিমাইয়ের সমস্ত ঘটনা তো আমি জানি না, তাও ছবি দেখে যতটা বুঝতে পারছি তোমাদের সাথে তাই শেয়ার করছি। মন্দির প্রদক্ষিণ করা হয়ে গেছে। তো এবারে দেখো সামনে এখানে রয়েছে দামোদর মাছ, যেহেতু মা যশোদা এবং বালগোপালের একটা বিগ্রহ রয়েছে, আর মেন সিংহাসনের মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী, আর দুই সাইডে রয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর প্রিয় দুজন সখী। মন্দিরের ভিতরেই গোটা ফল এবং ফুল প্রদীপ বিক্রি করা হয়। এখান থেকেই তোমরা ঠাকুরের জন্য ভোগ কিনে নিতে পারবে। এর মূল্য 210 টাকা। তো সম্পূর্ণ মন্দিরটাই তোমাদের সাথে দেখালাম ঘুরে। বেশ লোকজনও হয়েছে আজকে, যেহেতু ছুটির দিন। তো এখন ঠাকুরের অন্নভোগের প্রসাদ ভক্তদের মধ্যে বিলি করা হচ্ছে। তো রিকো নিয়ে নিয়েছে, আমিও একটুখানি নিয়ে নিই প্রসাদ। এই প্রসাদের যে কি স্বাদ, না খেলে বলে বোঝানো যাবে না। ঠাকুরের প্রসাদ কণিকা মাত্র পেলেও যেন মনে হয় অমৃত সম স্বাদের। তো এখন দুপুর 1টা বাজে। তো আমরা ভাবছি একটুখানি এখানে ইস্কন মন্দিরেই আজকে ভোগ প্রসাদ গ্রহণ করব। তো সেই ভোগ পেতে পেতে 2:20 বাজবে। প্রথমে টোকেন দেবে, তারপরে ভোগ প্রসাদ দেওয়া হবে। তো মোটামুটি আমাদের হাতে আরও 1-1.5 ঘন্টা মতো সময় আছে। তো মন্দিরের চারধারটা এবারে তোমাদের সাথে ঘুরে দেখাই চলো। মন্দিরের ভিতরে তো তোমাদের দেখিয়েছি, নিমাইয়ের জীবন কাহিনী ছিল চিত্রপটের মাধ্যমে বর্ণনা করা। আর মন্দিরের চারধারে বাইরের দিকটাতে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী। তো সিঁড়ি দিয়ে মন্দিরের উপরেও কিন্তু ছাদে যাওয়া যায়, তো সেটাও তোমাদের সাথে দেখাবো। দেখো মন্দিরের উপর থেকে এইদিকে তুলসী বাগানটা কি সুন্দর লাগছে না? আর মূল মন্দিরে প্রবেশ করার জন্য 3টে গেট রয়েছে, গেট নম্বর 1, 2 and 3। তো আমরা সকালে যেহেতু 10 নাগাদ ঢুকেছি, তখন 3 নম্বর গেটটাই খোলা ছিল।
এখানে কিন্তু যাত্রী নিবাসেরও ব্যবস্থা রয়েছে, কেউ যদি এখানে এসে রাতে থাকতে চাও তারও কিন্তু ব্যবস্থা রয়েছে, তবে অবশ্যই সেটা টাকার বিনিময়ে। আর মন্দিরের ভোগ প্রসাদ পেতে হলে রাজভোগের জন্য জনপ্রতি টিকিট 150 টাকা করে, আর এমনি জেনারেল যে প্রসাদ সবাই পায় সেটার মূল্য হয়েছে 70 টাকা করে। এই যে এখানে রয়েছে গোপীদের বস্ত্রহরণের দৃশ্য, সেই লীলা রয়েছে, রয়েছে পুতনা রাক্ষসী বধ, অগাসুর বধ, বগাসুর বধ, যেই সমস্ত বাল্যকালে গোপাল লীলা করেছিল সেই সমস্ত কিছু চিত্রপটের মাধ্যমে এখানে রয়েছে। যে জমাল অর্জুনের ঘটনাটাও কিন্তু এখানে রয়েছে, যেটা এই পবিত্র কার্তিক মাসে গোপাল উদ্ধার করেছিলেন জমাল অর্জুন গাছ থেকে দুজনকে, আমি ওনাদের নাম ভুলে গেছি সেই। আর এখানে রয়েছে মাখন চুরির ঘটনা, যে কংস যেটা হয়েছে সে পুতনা রাক্ষসী বধ। মামা কংস গোপালকে মারার জন্য এই পুতনা রাক্ষসীকে পাঠিয়েছিল। ভগবান তো অন্তর্যামী, সবকিছুই জানেন, তো যেই উনি স্তনপান করতে গেলেন অমনি রাক্ষসীর আসল রূপ বেরিয়ে আসলো। আজ আকাশটা বেশ পরিষ্কার ছিল, খুব বেশি রোদও ছিল না, সেজন্য সমস্ত মন্দিরটা খুব সুন্দরভাবে আমরা ঘুরতে পারলাম। মূল মন্দিরে ঢোকার বাঁ সাইডে রয়েছে নারায়ণের ছবি, আর এখানে রয়েছে গণেশের মূর্তি, বালাজি মূর্তিও কিন্তু রয়েছে। তারই সামনে রয়েছে একটা বুক স্টল, এখান থেকে তোমরা চাইলে বিভিন্ন ধর্মগ্রন্থ ইসকনে কিনে নিতে পারো। এই যে মাতাজি সবাইকে চকলেট এবং বিস্কিট দিচ্ছেন, আজ ওনার ছেলের জন্মদিন, সে উপলক্ষে আশ্রমে অবস্থিত ভক্তদের মাঝে চকলেট আর বিস্কিট বিতরণ করছেন। ওনার থেকে কিন্তু আমিও পেয়েছি চকলেট। সিঁড়ি দিয়ে উঠে এবারে চলো মন্দিরের ছাদের থেকে তোমাদের চারপাশটা একটুখানি ঘুরে দেখাই। আমাদের চ্যানেল আওয়ার স্টোরির আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। মন্দিরের উপর থেকে আশেপাশে চারদিকটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছিল, আর আকাশের এই সাদা সাদা মেঘগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। এই দিকটাতে আবার নটরাজের মূর্তি করা আছে। মন্দিরের চূড়ায় অবস্থিত আছে একটা ধ্বজা আর সুদর্শন চক্র। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তিও কিন্তু মন্দিরের চারধারে খোদাই করা রয়েছে। তো উপর থেকে তো মন্দিরটা দেখে নিলাম, এবারে চলো তোমাদের নিচ থেকে মন্দিরের আশেপাশে যে আরো ছোট ছোট মন্দির রয়েছে সেগুলো একটুখানি ঘুরে দেখাই। মন্দিরের সিঁড়ি বেয়ে উঠতে এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চরণ চিহ্ন। এই যে 3টে স্তম্ভ দেখতে পাচ্ছ, সেখানে সন্ধ্যেবেলায় দীপ জ্বালানো হয়। আর এখানে রয়েছে গৌরনীতা এবং চৈতন্যদেবের পদচিহ্ন। তো বন্ধুরা, আজকে শিলিগুড়ি ইস্কন মন্দিরের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা এখনো ইস্কন মন্দির ঘুরে দেখোনি অবশ্যই কিন্তু একবার এসে দেখতে পারো। এটা মায়াপুর ইস্কনের পরে দ্বিতীয় বৃহত্তম ইস্কন মন্দির, যেটা শিলিগুড়িতে অবস্থিত। তো বন্ধুরা, এবারে চলো মন্দিরের আশেপাশে যে আরো মন্দির রয়েছে সেগুলো ঘুরে দেখি। এখানে খুব সুন্দর সাদা ফুলের, টগর ফুলের বাগান করা রয়েছে। এই ফুলগুলোই কিন্তু ঠাকুরের পুজোতে দেওয়া হয়। মন্দিরে ডান পাশে রয়েছে বরাহ দেবের মন্দির, রয়েছে রাম লক্ষ্মণ সীতার মন্দির, পাশে রয়েছে হনুমানজির মূর্তি, তারপরে রয়েছে জগন্নাথ দেব এবং বিমলা মায়ের মন্দির। পাশে আবার ছোট্ট করে বাচ্চাদের খেলার জন্য পার্কেরও ব্যবস্থা রয়েছে।
বরাহ মন্দির দর্শন করে রাম মন্দিরে যেতে যেতেই সেখানে আবার দেখতে পাচ্ছি প্রভুজি ঠাকুরের আরতি করছেন। আরতি একটুখানি দেখে এবার আমরা জগন্নাথ দেবকে দর্শন করলাম। এই দিকটাতে আবার একটা জলাশয়ের মাঝখানে অর্জুনের রথ তৈরি করে রাখা হয়েছে। এইখানে আবার ছবি তুলতে গেলে 50 টাকার বিনিময়ে ওখানকার নির্দিষ্ট ক্যামেরাম্যান রয়েছে, উনি ছবি তুলে দেবেন, আবার সঙ্গে সঙ্গে সেটা ওয়াশও করে দেবেন। এই জলাশয়ের মধ্যে বড় বড় মাছ এবং কচ্ছপও রয়েছে। যদিও কচ্ছপ আমি নিজের চোখে দেখতে পাইনি, রিক বলেছে সে নাকি আবার কচ্ছপ দেখতে পেয়েছে। তো মন্দিরের চারিদিকটা আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে। এদিকে হাতের বাঁ পাশে রয়েছে একটা রেস্টুরেন্ট, সেখানে আবার সমস্ত কিছু ভেজ খাওয়া দাওয়াই পাওয়া যায়। যেহেতু আমরা দুপুরে এখান থেকেই প্রসাদ নেব, সেজন্য আর ফাস্টফুড কিছু খেলাম না, একটুখানি আইসক্রিম খেয়ে নিলাম। এছাড়াও এখানে নানা ধরনের খাজা, সিঙ্গারা, মিষ্টি রয়েছে, সেগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ। এই যে এখানে আবার ঠাকুরের সমস্ত জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। তবে এই সমস্ত দোকানগুলো খোলা এবং বন্ধ করার নির্দিষ্ট টাইম রয়েছে। দুপুর 1:30টার মধ্যে দোকান বন্ধ হয়ে যাবে, আবার বিকেল 4টার সময় মন্দির যেমন খুলবে তেমনি দোকানও আবার খুলবে। দুপুরে ভোগ আরতির পরে 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টা থেকে 8টা অবধি খোলা থাকে। আজকের ওয়েদারটা ভীষণ ভালো, রোদ নেই, কিন্তু অন্যদিন যেরকম একটা কড়া রোদ থাকে সেটা নেই, ঘুরে বেশ ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছ প্লেন, কে যাচ্ছে? প্লেন যাচ্ছে। আরে প্লেন না, হেলিকপ্টার, হেলিকপ্টারে কে যাচ্ছে? সমস্ত মন্দির চত্বরে ঘোরা হয়ে গেছে, এখন মোটামুটি 2টো বাজে, আরও 20 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে। রিক এদিকে আবার একটা পায়রার ভিডিও করে নিল। মন্দির চত্বরে সুলভ শৌচালয়েরও ব্যবস্থা রয়েছে। মূল মন্দিরে ডান পাশে এখানে আবার ছোট করে একটা বৃন্দাবনও রয়েছে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন যে বাঁ হাতের কায়না আঙ্গুলে তুলেছিল সে মূর্তিটা রয়েছে। কালীয়নাগ দমনের সেই লীলার ঘটনাটাও চিত্রপটের মাধ্যমে রাখা হয়েছে এখানে। এখানে একটা গাছ রয়েছে, সেই গাছে লাল সুতো বেঁধে মানত কামনা করে অনেকেই কিন্তু অনেক ফল পেয়েছেন। এই যে বাচ্চাদের এই পার্কটাও কিন্তু বিকেলবেলায় খুলে দেওয়া হয়। 12 বছর অবধি বাচ্চাদের এন্ট্রি ফি 10 টাকা করে এখানে। তো মন্দিরের চারিদিকটা ঘুরে আমরা কিছুক্ষণ গাছতলায় বিশ্রাম নিলাম। তো এখন মোটামুটি 1:15 বাজে। তো আমরা ভোজনালয়ের সামনে চলে এসেছি, এখান থেকে টিকিট নিয়ে তারপরে ভোজন কক্ষে ঢুকবো। তো আজকের মেনুতে ছিল পটল ভাজা, ডাল, লাউয়ের তরকারি আর একটা মিক্সড ভেজ। তো এখান থেকে প্রসাদ নিয়ে আর বেশিক্ষণ দেরি করব না, মোটামুটি 3টা বেজেই যাবে। তো আমরা এখান থেকে টোটো বা অটো যেটাই পাই নিয়ে সরাসরি চলে যাব বাস স্ট্যান্ডে। তো ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।